একি মায়া লুকা ও কায়া জীর্ণ শীতের সাজে আমার শয়ে না প্রাণী শয়ে না যে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই। শীতের তো শেষের পথিক শীত এখন, তবু যতটা সম্ভব এই আমেজটা আমরা নিতে চাই, নিতে চেষ্টাও করছি শীতের আমেজে। তো শীতের বনে যখন আমরা রয়েছি এবং রবীন্দ্রনাথের হাত ধরে, তখন সেভাবে আমাদের পথ চলা। তবে আজকের পথ চলা একটু অন্যরকম, প্রত্যেক দিনের মতোই কিছুটা তো আলাদা হবেই। এবং আমরা একটু হাঁটবো সেই শিল্পকলা ভাস্কর্যের পথে। আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের মাঝখানে রয়েছেন মৌমিতা মল্লিক ভৌমিক। মৌমিতা, অনেক স্বাগত, সুপ্রভাত। এবং তবলায় রয়েছেন স্বাগতম দা, সুপ্রভাত, স্বাগত। এবং কিবোর্ড এবং অবশ্যই পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত, স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। সবার আগে একটি গান দিয়ে আমরা অনুষ্ঠানে প্রবেশ করছি। একি সুগন্ধ হিল্লোল বহিল আজি প্রভাতে জগৎ মাতিলতায় একি সুগন্ধ হিল্লোল বহিল আজি প্রভাতে জগৎ মাতিলতায় একি সুগন্ধ। হৃদয় মধুকর ধাইছে দেশে দেশে, হৃদয় মধুকর ধাইছে দেশে দেশে, পাগল প্রায় আজি প্রভাতে জগৎ মাতিলতায় একি সুগন্ধ। বরণ বরণ পুষ্পরাজি হৃদয় ফুলিয়াছে আজি। বরণ বরণ পুষ্পরাজি হৃদয় ফুলিয়াছে আজি। সেই সুরভি সুধা করিছে পান পুরিয়া প্রাণ, সে সুধা করিছে দান। সে সুধা নীলে উথলি যায় আজি প্রভাতে জগৎ মাতিলতায় একি সুগন্ধ হিল্লোল
প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে আমাদের যে বিষয়বস্তু নিয়ে এগিয়ে চলা, বিষয়বস্তু হচ্ছে শতবর্ষ পেরিয়ে রামকিঙ্কর এবং রবীন্দ্রনাথ। শ্রদ্ধেয় স্বপন কুমার ঘোষের তথ্য নিয়ে আমরা আজকে এগিয়ে চলছি। প্রথিতযশা শিল্পী তথা ভাস্কর রামকিঙ্কর বেজের শিল্পচর্চা বা শিল্পকর্ম এবং ভাস্কর্য শুধুমাত্র ভারতবর্ষের বুকেই নয়, গোটা দুনিয়াতেই গৌরবময় স্থান অধিকার করেছিল। রামকিঙ্করের এই ভারতীয় ভাস্কর্যে সর্বপ্রথম তিনি আধুনিক ধারার প্রবর্তক। সমকালীন শিল্পকলার দুনিয়াতে রামকিঙ্কর নতুন দিগন্তের দিশারি ছিলেন। তার ছবির আঁকার ক্ষেত্রে নৈপুণ্যতা, রং এবং ফর্ম নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা তাকে একটা অনবদ্য স্থান অধিকার করতে সাহায্য করেছিল। রামকিঙ্কর বেজের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার শিল্পকলার মধ্যে প্রাচীন এবং আধুনিক দেশ বিদেশের শিল্পরীতির সমন্বয় সাধন, এবং তার শিল্পের মধ্যে আমরা প্রাচ্য এবং পাশ্চাত্য শিল্পের সমন্বয় দেখতে পাই। রামকিঙ্কর বেজ খুব ছোটবেলার থেকে তার এই মূর্তি গড়ার প্রবণতা, আগ্রহ, তার ছবি আঁকার ইচ্ছে তাকে কিন্তু ধীরে ধীরে একজন প্রথিতযশা শিল্পী এবং ভাস্কর্যে পরিণত করেছিলেন। কি করে রামকিঙ্কর বেজ এবং রবীন্দ্রনাথের এই দেখা সাক্ষাৎ বা মেলবন্ধনের জায়গা তৈরি হলো, আমরা যে সেই বিষয় নিয়েই থাকছি আলোচনাতে, এবং তার সঙ্গে সঙ্গেই চলছে আমাদের অবশ্যই মমিতার অনবদ্য গান। তার একটি গানে যাই। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি।
রামকিঙ্করের শিল্প চর্চা এবং কাজের দুটি ধারা ছিল। একটি হচ্ছে লোকশিল্প আর একটি হচ্ছে আধুনিক শিল্পকলার ধারা। আরেকটি ফলন্ত ধারা আছে, সেটি হচ্ছে অবনীন্দ্রনাথের এবং নন্দলালের নব্য ভারতীয় শিল্পকলার। সব মিলিয়ে রামকিঙ্করের চিত্র ভাস্কর্য ছাপাই যে ছবি, তা ছিল অনেকটা রাঢ় দেশের মাটির মতো, কোথাও রুক্ষ তো কোথাও সবুজে ঘেরা। তিনি সেভাবেই তার শিল্পকর্মকে একটি অনবদ্য স্থান বা অনবদ্য জায়গা দিয়েছিলেন। রামকিঙ্কর বে জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে 1906 সালের 6ই মে। ছোটবেলা থেকেই তার মূর্তি গড়া, ছবি আঁকা এই বিষয়ে বেশি আগ্রহ তিনি বোধ করতেন। বাঁকুড়া লোকশিল্প তৎকালীন সময়ে কি এখনও যথেষ্ট ঐতিহ্যশালী আমরা জানি। একদিন রামকিঙ্কর বেজ তিনি গ্রামের মাটির ঢালু লাল মাটির রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, ছোট্ট তখন রামকিঙ্কর। তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবেই লাল মাটি ভিজে গেছে। তো রামকিঙ্কর করেছেন ওই ভেজা লাল মাটি বেশ খানিকটা সংগ্রহ করে তিনি বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে গিয়ে নিজের মনের মতো করে তিনি অনেক ছোট ছোট মূর্তি গড়েন, পুতুল গড়েন। এই ছিল রামকিঙ্কর বেজের একদম শৈশবকালীন ভাস্কর্যে প্রথম হাতে খড়ি, এটা বলা যায়। এবং ধীরে ধীরে রামকিঙ্কর বেজের এগিয়ে চলা এবং শিল্পকর্মের দিকে আরও আরও বেশি দৃঢ়তা তৈরি হওয়া। আমরাও এগোবো আরেকটি গানের পরে। একটু স্বদেশের গানে যাই। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী,
চারিত তব বন ভবনে জ্ঞান ধর্মগত কাব্য কাহিনী। চিরকল্যাণময়ী তুমি ধন্য দেশ বিদেশে বিতরিছ। চিরকল্যাণময়ী তুমি ধন্য দেশ বিদেশে বিতরিছ। জাহ্নবী যমুনা বিগলিত করুণা। জাহ্নবী যমুনা বিগলিত করুণা। পীযুষ স্তন্যবাহিনী ভুবন মোহিনী। ওই ভুবন মোহিনী। মা ভুবন মোহিনী। ওই ভুবন মোহিনী। রামকিঙ্কর বেদ সবকিছু তার জীবনে যা যা তিনি আয়ত্ত করেছিলেন সবই তার নিজস্ব দক্ষতার দ্বারা। তিনি তার চিত্রকলার মধ্যে তিনি যখন ছবি আঁকতেন, সবুজ রং দিয়ে যখন তিনি ছবি আঁকতেন, গাছের পাতা দিয়েই তিনি সেই সবুজ রংকে সৃষ্টি করতেন। আবার আলতার রং দিয়ে তিনি লাল রং তৈরি করতেন হলুদ দিয়ে হলুদ রং। ছবি আঁকা এবং অবশ্যই তার সঙ্গে মূর্তি গড়া তার ছোটবেলা থেকে আগ্রহ ছিল। তাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়, কিন্তু স্কুলের পড়াশুনোর থেকেও কোথাও যেন এই ছবি আঁকার প্রতি তার টান জন্মাতে থাকে ধীরে ধীরে। মূর্তি গড়া, তৈলচিত্রের সঙ্গে তার সংযোগ বা সমন্বয় সাধনায় কিন্তু এই শৈশবকাল থেকেই। বাঁকুড়ায় থাকাকালীন তার এই তৈলচিত্রে বা তৈল রঙের উপর তিনি অনেক মিনিয়েচার ছবি এঁকেছিলেন। রামকিঙ্কর বেজের পিতা চণ্ডীচরণ বেজ এবং তার মা সম্পূর্ণা দেবী। চণ্ডীচরণ বেজ অর্থাৎ রামকিঙ্করের পিতাকে প্রত্যেক দিন সন্ধ্যায় রামায়ণ পাঠ করে শোনাতে হতো রামকিঙ্করকে। সেই সময় যতবারই তিনি সন্ধ্যাতে রামায়ণ পাঠ করতেন, বনবাস অধ্যায়ে গিয়ে সীতার যে দুঃখ, কষ্ট, বেদনা, মানসিক যন্ত্রণা আঘাত দিত রামকিঙ্করের মনকে, ভারাক্রান্ত করত রামকিঙ্করকে। এবং সেই মনেই তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই তার শিল্পের মধ্যে। বলা যেতে পারে বিষণ্ণতা, তার সঙ্গে বেদনার একটা অনবদ্য সংমিশ্রণে তার শিল্প সৃষ্টি ছিল, বা বলতে পারি তার শিল্প সৃষ্টির অনবদ্য সৃষ্টির কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এই বিষণ্ণতা এবং বেদনা। রবীন্দ্রনাথকেও কিন্তু আমরা পেয়েছি বিষণ্ণতার মধ্যে আরো বেশি করে, বেদনার মধ্যে আরো বেশি করে। তাই কোথাও যেন একটা সুখ, ভালোবাসা, বিষাদ সব মিলেমিশে একাকার হয়ে যায়। রবীন্দ্রনাথও যেমন জীবনে কোনোদিন বিষাদকে বা বেদনাকে একটা আলাদা স্থান দেননি, সবকে তিনি প্রাধান্য দিয়েছেন, ঈশ্বরের পায়ে নিবেদন করেছেন। রামকিঙ্কর বেজ তার শিল্প সৃষ্টির মাধ্যমে তার হাতের জাদুতে সে বেদনাকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আমরা আবার আসছি আরেকটি গানের পর। তুমি কি কেবলি
ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও? হয় ছবি তুমি শুধু ছবি তুমি কি কে বলি ছবি নয়ন সম্মুখে তুমি না নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই নয়ন সম্মুখে তুমি না নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই আজি শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার লিখি তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানে কেহ নাহি জানে তবু সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি ছবি নও ছবি নও ছবি নও শুধু ছবি তুমি কি কে বলি ছবি একটা ছবিকে এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন। ছবিকে দিয়ে কি আলাপচারিতা হয়েছিল, কি আলোচনা হয়েছিল ছবিকে কেন্দ্র করে, সেটা পরবর্তী বিষয়। কিন্তু একটা ছবিকে বিশ্লেষণ করা এইভাবে একদম কোথাও যেন মন থেকে মনে হয় যে প্রতিটা ছবি যখন আমরা দেখি রবীন্দ্রনাথের এই ছবির তুমি কি কেবলই ছবির এই যে বিশ্লেষণাত্মক চিন্তাভাবনাটা কোথাও যেন মনে আসে। সত্যি তো, নয়নের সম্মুখে তুমি নাই নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আর আজকে রামকিঙ্কর বেজের প্রসঙ্গে আমরা রয়েছি এমনই একজন শিল্পী যিনি আমরা বলি যে ঈশ্বর প্রদত্ত কিছু মানুষ এর পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন রামকিঙ্কর বেজ। এবং তার যে শিল্পসত্তা, তার যে শিল্পের যে অনুভূতি, সেটি কিন্তু ছুঁয়েছিল রবীন্দ্রনাথকে। এবং সেই জায়গায় আমরা রামকিঙ্কর বেজকে পাই শান্তিনিকেতনে। সেই জায়গায় আমরা আসবো, তার আগে বলবো একটা এমন সময় 1921 সাল, যখন নন কোঅপারেশনে পালা, অর্থাৎ সেই অসহযোগ আন্দোলনের সময়ের কথা বলছি। সেই সময়ে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং খুলেছিল ন্যাশনাল স্কুল।
ওই সময় হিতৈষী একজন অধ্যাপক যিনি রামকিঙ্কর বেজকে ভর্তি করিয়ে দেন ন্যাশনাল স্কুলের মধ্যে, এবং সেই ন্যাশনাল স্কুলে পড়াকালীন রামকিঙ্কর বেজের সঙ্গে পরিচয় হয়েছিল তৎকালীন সময়ে একজন বলিষ্ঠ কংগ্রেস নেতা এবং তথাপি সমাজসেবী অনিল বরণ রায়ের সঙ্গে। এবং অনিল বরণ রায় রামকিঙ্কর বেজের যথেষ্ট গুণমুগ্ধ একজন বলবো মানুষ ছিলেন, কারণ তিনি শিল্প সৃষ্টি রামকিঙ্করের যা যা ছিল সেটা অনুভব করতে পারতেন, তার বিষয়টি তিনি বুঝতে পারতেন। আর তার জন্য রামকিঙ্কর বেজের তিনি গুণমুগ্ধ একজন মানুষ ছিলেন বলে চেষ্টা করেছিলেন তাকে একটা আলাদা জায়গা দেওয়ার। এবং অনিল বরণ রায়ের চেষ্টাতেই ধীরে ধীরে রামকিঙ্কর বেজ রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি আঁকা শুরু করলেন, এবং বিভিন্ন রাজনৈতিক সভাতে গিয়ে তিনি বড় বড় ক্যানভাসে তৈলচিত্র আঁকা শুরু করলেন। কারণ আমরা আলোচনায় করছিলাম যে খুব ছোট্টবেলা থেকে কিন্তু তার এই তেল রঙে ছবি আঁকা বা মূর্তি গড়া এগুলো তার মানে একদম ঈশ্বর প্রদত্ত ছিল, ছোট্টবেলা থেকে তার ভিতরে এসেছিল। যত বড় হয়েছে ধীরে ধীরে সেটি আরও আরও শানিত হয়েছে। তো বিভিন্ন সভায়, রাজনৈতিক সভায় তিনি ওই তৈলচিত্র আঁকতেন। সেখানে আমরা দেখেছি যেমন গান্ধীজির ছবি তিনি এঁকেছেন, তিনি বুদ্ধের ছবি এঁকেছেন। এছাড়া সেই সময় চিত্তরঞ্জন দাস, বিপিন পাল, এদের প্রত্যেকের ছবি কিন্তু এঁকেছিলেন রামকিঙ্কর বেজ। ধীরে ধীরে তার জনপ্রিয়তা আরও আরও শীর্ষে ওঠা শুরু করলো। এই বাঁকুড়ায় থাকাকালীনই আমরা কিন্তু তার এই জনপ্রিয়তার যে জোয়ার সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে দেখি বাঁকুড়ার সীমাবদ্ধতা বা গণ্ডির বাইরে। আরও তার নাম যশ ছড়িয়ে পড়তে থাকে, তার আঁকার মধ্যে যে একটা জীবন্ত বিষয় সেটি কিন্তু ফুটে উঠতে থাকে, বা তার হাতে গড়া মূর্তিগুলির মধ্যে যেন প্রাণ সৃষ্টি হতে থাকে। আমরাও সেই প্রাণ সৃষ্টির মধ্যেই রয়েছি, কারণ রবীন্দ্রনাথের আলোচনা, তার গান, প্রতিটা গান যেন আমাদের প্রাণ। তাই আরেকটি গানে যাব। একেবারেই আমরা পৌঁছে যাব একদম গানে, এবং সেখান থেকে আবার আলোচনায় যাব। মমিতা, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না
প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায় একদিন বাঁকুড়ায় এসেছিলেন ব্রাহ্ম উৎসবের উদ্বোধন করতে। এই উৎসবেই তখন বিভিন্ন চিত্রকরদের চিত্র প্রদর্শনী হয়েছিল, মানে যার মধ্যে এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল রামকিঙ্কর বেজের শিল্পকলা। রামানন্দ চট্টোপাধ্যায় এই প্রথম বাঁকুড়ার এই ব্রাহ্ম উৎসবে চিত্র প্রদর্শনীতে রামকিঙ্কর বেজের চিত্র দেখলেন এবং তাতে তিনি এত খুশি হলেন, তিনি কথা বললেন রামকিঙ্কর বেজের সঙ্গে, এবং শুধু কথাই বললেন না, সরাসরি বাঁকুড়া থেকে তাকে তুলে নিয়ে চলে গেলেন শান্তিনিকেতনে। সেখানে নন্দলাল বসুর সঙ্গে পরিচয় করালেন রামকিঙ্কর বেজের। রামকিঙ্কর বেজ যখন শান্তিনিকেতনে নন্দলাল বসুর কাছে পৌঁছলেন এবং রামানন্দ চট্টোপাধ্যায় যখন তাকে দেখালেন যে এই হচ্ছে তার শিল্প সৃষ্টি, এই হচ্ছে তার অনবদ্য হাতের ছোঁয়া, সেই ছবি দেখে এবং তার ভাস্কর্য শিল্প দেখে মুগ্ধ হয়ে গেলেন নন্দলাল বসু এবং শান্তিনিকেতনেই ধীরে 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 নিজের শিল্পকলার বিস্তার ঘটাতে শুরু করলেন রামকিঙ্কর বেজ। আমরা আবারও আসবো এই শান্তিনিকেতনের যে পর্যায়টি আমরা দেখি রামকিঙ্কর বেজের, কিভাবে সেই পর্যায়ে নিজের শিল্পকলাকে শান্তিনিকেতনে আরেকজন শিল্প সৃষ্টির যিনি মানে একদম প্রধান ছিলেন তার কাছে গিয়ে কি করে রামকিঙ্কর নিজের শিল্প সৃষ্টিকে তুলে ধরেছিলেন। আমরা আসবো আরেকটি গানের পর। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতো তারাও কথা কবে কবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। সময়ে হলো যে যার আপন বোঝা তোলো রে।
গুরুদেব রবীন্দ্রনাথ সবসময় অনুপ্রেরণা দিতেন সকলকে, যে যে নিজের ক্ষেত্রে যখনই তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, রবীন্দ্রনাথ তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কি আঁকা, কি গান, কি লেখা, সব কিছুর ক্ষেত্রে। ঠিক একইভাবে রামকিঙ্কর বেজের যে শিল্পকলা, তার যে কাজ, যখন তিনি শান্তিনিকেতনে এসে থাকা শুরু করলেন এবং তার শিল্পকলার পরিচয় ঘটাতে শুরু করলেন, তখন রবীন্দ্রনাথ খুব খুশি হলেন তার কাজ দেখে। তো রামকিঙ্কর বেজের কাজ দেখে খুশি হয়ে রবীন্দ্রনাথ কি বললেন রামকিঙ্কর বেজকে? রবীন্দ্রনাথ বলছেন, সমস্ত আশ্রমে এই ধরনের বড় বড় মূর্তি গড়ে দিতে পারবি? সমস্ত আশ্রম ভরে দে। এরপরে রামকিঙ্কর বেজ বলছেন, তারপর আর কোনো বাধাকেই বাধা বলে মানেনি। ঢালাও লাইসেন্স পেয়ে গেলাম এবং একটার পর একটা মূর্তি গড়ে যেতে লাগলাম। আর গুরুদেবের আইডিয়া ছিল মডার্ন। তিনি আমার কাজ দেখে সবসময় অনুপ্রেরণা দিতেন। এটা সত্যি কথা। নিজে যেমন একজন শিল্পী ছিলেন, এবং শুধুমাত্র শিল্পী বললে ভুল হবে, রবীন্দ্রনাথ একজন পথপ্রদর্শক ছিলেন। তার জন্য মানুষের মনকে গড়ে তোলার কাজও কিন্তু তিনি সুন্দরভাবে করতে পারতেন। তাই শুধু শিল্প গড়া না, মানুষ গড়ার কাজও করতেন রবীন্দ্রনাথ। তাই তার চিন্তাভাবনা থেকে, তার মানসিক জোর থেকে কিন্তু আমরা এমন বহু শিল্পীকে দেখতে পাই যারা হয়তোবা সেভাবে সূর্যের আলোকের সেই রাস্তায় ধরে হাঁটতে পারতেন না রবীন্দ্রনাথের সেই অনুপ্রেরণা না পেলে। রবীন্দ্রনাথের সংস্পর্শে যে সমস্ত গুণীজন এসছেন, তার মধ্যে অন্যতম ছিলেন কিন্তু রামকিঙ্কর বেজ। আবারও আসছি আরেকটি গানের পর। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে,
শতবর্ষ পেরিয়ে রামকিঙ্কর এবং রবীন্দ্রনাথ এবং স্বপন কুমার ঘোষের তথ্যই আমরা রয়েছি। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন এবং অবশ্যই স্বাগতম দা, দেবাশিস দা রয়েছেন, আপনারা রয়েছেন, আমি রয়েছি। তাই আগে আবার একটা মৌমিতা গান শুনে নিই। তুমি যে আমারে চাও, আমি সে জানি।
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে যখন কথোপকথন হয় রামকিঙ্কর বেজে, রামকিঙ্কর বেজ তখন প্রাণ খুলে তার শিল্প সৃষ্টি শুরু করেন। তাই শান্তিনিকেতনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার শিল্প সৃষ্টি। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত দিদি। হ্যাঁ, নমস্কার। আজকে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। কে বলছেন? আমি একটু দিদির সাথে কথা বলতে পারি? আচ্ছা, দিদি আছেন। আপনার নাম আর জায়গাটা একটু বলুন। অমিত রঞ্জন সাহা বলছি, বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, বাহ। আমার একটা মমিতা, গানের অনুরোধ আছে দিদি। মমিতা কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ এই বলছি। আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আচ্ছা, যদি সম্ভব হয় তো শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সম্ভব হলে ঠিক আছে। শোনাবো অবশ্যই। ঠিক আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। এবং আমরা আবার শান্তিনিকেতনে রামকিঙ্কর বেজের শিল্প সত্তা এবং শিল্প সৃষ্টি নিয়ে আলোচনায় চলে যাব। তবে শান্তিনিকেতনে যেমন তার শিল্প সৃষ্টি আমরা পাই, পাশাপাশি বলবো তার ভাস্কর্য, যে বিষয়টা রয়েছে, তার ভাস্কর্য সৃষ্টির যে জায়গাটা, সেটা কিন্তু আমরা শান্তিনিকেতনের খোলা আকাশের নিচে পাই। অর্থাৎ যেমন কলাভবনের প্রাঙ্গণে আমরা দেখি তার হাতে তৈরি সুজাতা, সাঁওতাল পরিবার, ধান ঝাড়াই, তারপরে কলের বাঁশি, এছাড়া বৌদ্ধ, গান্ধী, এরা প্রত্যেকে তো রয়েছেই। এবং বিশেষ করে শান্তিনিকেতনের ঠিক বাড়ির সামনে যে ভাস্কর্যটি, যাকে আমরা বাতিদান বলে থাকি, সেটাও তার সৃষ্টি। রবীন্দ্রনাথের অনেক অনেক মূর্তি গড়েছিলেন রামকিঙ্কর বেজ, এবং নিমগ্ন হয়ে গড়েছিলেন। এবং এক একটি মূর্তি যেন এক একটি ভাষা সৃষ্টি করে। রামকিঙ্কর বেজ এমনই একজন শিল্পী ছিলেন যার যেমন আঁকার ক্ষেত্রে ক্যানভাসে, যার হাতের ছোঁয়াতে ছবি রূপ নিত, জীবন্ত হয়ে যেত। আবার তার হাতের সেই অনবদ্য সৃষ্টিশীল মানসিকতায় বা ক্ষমতায় তার ভাস্কর্য সৃষ্টি, এবং সেখানেও কিন্তু মূর্তি আর মূর্তির রূপ নিত না, কোথাও যেন জীবন্ত হয়ে যেত। সেটাকে অনুভব করেছিলেন একদম আত্মিকভাবে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ। কারণ তিনি নিজেই ছিলেন একজন শিল্পী, যার শিল্পী সত্তা আমরা পাই তার আঁকার মধ্যে, তার প্রবন্ধ, তার নিবন্ধ, তার কবিতা, গান, সব কিছুর মধ্যে সেগুলো ছড়িয়ে রয়েছে। এমনকি তার লেখার মধ্যেও আমরা কিন্তু আঁকার ঝলক পাই। তার জন্যই তো তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাই তিনি চিনতে পেরেছিলেন একজন সঠিক শিল্পীকে। আবারও আসবো আরেকটি গানের পর। প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা কি সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু
রামকিঙ্কর বেজের আজকে শতবর্ষ পেরিয়ে গেছে এবং তাকে আমরা আজকে আবার মনে করব, কারণ আগামী দিনেও মনে করতে হবে, কারণ তার শিল্প সৃষ্টির জায়গাটাই তাই। আজকে আমরা বহু মানুষ দেখি যারা এই জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু একটা প্রশিক্ষণের জায়গা অবশ্যই রামকিঙ্কর বেজ। রামকিঙ্কর বেজের যে সত্তাটা সৃষ্টি হয়েছিল তার ছোট্টবেলা থেকে, সেই শিল্প সৃষ্টির বীজ বপন হয়েছিল তার ভিতরে। এবং এটা বলতেই হয় যে তিনি যে যখন শিল্পী ছিলেন, সেটা আমরা ছোটবেলা থেকেই তার পছন্দের জায়গা, তার আগ্রহের জায়গা, যে মূর্তি গড়া বলুন, আঁকা বলুন, তার মধ্যে অদ্ভুতভাবে মিশেল হয়ে গিয়েছিল। তার জন্য তাকে পড়াশুনোর থেকে বেশি টানতো তার ক্যানভাস, তার রং তুলি, টানতো তাকে মাটি, অর্থাৎ যে মাটি দিয়ে তিনি গড়তেন একের পর এক অনবদ্য অসম্ভব সৃষ্টি। আজকে একজন শিল্প সৃষ্টিকারী, একজন ভাস্কর্যবিদ হিসেবে আমরা রামকিঙ্কর বেজকে পাই। আর সেখানে আমি বলবো সঠিক মূল্যায়নের জায়গা কিন্তু তৈরি করেছিলেন সবার আগে যদি বলি রামানন্দ চট্টোপাধ্যায়। কারণ রামানন্দ চট্টোপাধ্যায় কিন্তু বাঁকুড়ায় গিয়ে তার সেই আঁকা এবং তার হাতে গড়া মূর্তি দেখে মুগ্ধ হয়েই কিন্তু তাকে বাঁকুড়ার থেকে নিয়ে আসেন এবং নিয়ে আসেন একদম স্বয়ং গুরুদেবের দরবারে শান্তিনিকেতনে। তিনি শান্তিনিকেতনে 55 বছর ছিলেন। এখানে থেকে তিনি খোলা আকাশের নিচে, খোলা পরিবেশের মধ্যে তার শিল্প সৃষ্টিকে আরও একটা অনবদ্য মাত্রা দিয়েছিলেন। আবারও আসছি আরেকটি গানের পর। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ
রামকিঙ্কর বেজের শিল্পসত্তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিল সেটা হচ্ছে যে আধুনিকতারকে তিনি যেমন গ্রহণ করেছিলেন, তার আগে তিনি কিন্তু প্রাচীনত্বকে কখনোই দূরে ছুঁড়ে ফেলেননি। তাই প্রাচীনত্বের সঙ্গে বা পুরাতনের সঙ্গে আধুনিকতার একটা অদ্ভুত মেলবন্ধন তিনি ঘটিয়েছিলেন। তিনি যেমন স্বয়ং বলেছেন যে রবীন্দ্রনাথ তো আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন, তাই আধুনিক শিল্পকলার যে ধারা, তার যে আঙ্গিক, সেই আঙ্গিকটাকে কিন্তু রবীন্দ্রনাথ তার কাছে যেন অদ্ভুতভাবে তুলে ধরেছিলেন এবং বুঝিয়েছিলেন। তার জন্য তার ওই পুরাতন আর্ট বা শিল্প তার সঙ্গে সঙ্গে স্থান পেয়েছিল। যত বেশি সমাজ এগিয়েছে, দুনিয়া এগিয়েছে, তার সঙ্গে আধুনিকতাও এগিয়েছে, সেই আধুনিকতার ছোঁয়া। এবং তার ক্যানভাসের মধ্যে আমরা সেই প্রাচ্য এবং পাশ্চাত্যের শিল্পরীতিকেও পেয়েছি, যেখানে দুটি ধারা আমরা পাই। আমাদের যে প্রাচ্যের শিল্প সৃষ্টির জায়গা রয়েছে, যে আঙ্গিক রয়েছে, যে ফর্ম রয়েছে, সেখানে যে বিষয়টি প্রাধান্য পায়, যেমন সেটি রামকিঙ্কর বেজের আঁকা এবং ভাস্কর্য শিল্পর ক্ষেত্রে প্রাধান্য পেয়েছিল, তার পাশাপাশি তিনি দেখলেন যে শুধু প্রাচ্য না, পাশ্চাত্যেরও যে শিল্প সৃষ্টির জায়গা রয়েছে, যা আঙ্গিক রয়েছে, সেটাকে যদি এক করা যায় তাহলে বোধহয় একটা অনবদ্য জায়গা তৈরি হবে শিল্পের ক্ষেত্রে, চিত্র হোক আর এবং ভাস্কর্য হোক। তার জন্য বোধ হয় তার এই দুটি ধারার যে শিল্প, সেটা কিন্তু একটা অন্য রূপ নিয়েছিল, অন্য মাত্রা নিয়েছিল, এবং যেটাকে একমাত্র অনুভব করতে পেরেছেন আরও ভালোভাবে স্বয়ং রবীন্দ্রনাথ। এবং তাই জন্য রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনকে ভরে দিতে বলেছিলেন রামকিঙ্করের হাতের ছোঁয়াতে, এবং যেটি অবশ্যই রামকিঙ্কর করেছেন। শুধু ছবি না, তার সঙ্গে বিশেষ করে বলবো তার ভাস্কর্যের জায়গা, যেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সম্পূর্ণ শান্তিনিকেতন আশ্রম জুড়ে এবং খোলা আকাশের নিচে। আবারও আসবো আমরা আরেকটি গানের পর। আজ শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজ শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজ শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই।
রামকিঙ্কর বেদ শান্তিনিকেতনে যখন তাকে নিয়ে যাওয়া হয়, শুধুমাত্র তিনি যে শিল্প সৃষ্টি করেছিলেন তা কিন্তু নয়। শান্তিনিকেতনে তিনি রীতিমতো শিক্ষকতা করেছেন এবং 50 টাকার মাইনেতে তিনি শিক্ষকতা করেছিলেন। তৎকালীন সময় বিশাল ব্যাপার সেটি। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি পাটনা, বিহার থেকে কেশব চক্রবর্তী বলছি দিদি। হ্যাঁ, বলুন দাদা। আমি অনেক দিনের, বহুদিনের আপনাদের এই দর্শক হিসেবে আমি আপনাদের কয়েকটা কথা আগেও বলেছিলাম। আবার আপনাদের জানাই, আপনাদের এই অনুষ্ঠানটি প্রতিদিনের রবীন্দ্রনাথ যেভাবে জনপ্রিয়তা পেয়েছে তা এক কথা অনবদ্য। দেশের নানা অংশে আমি ঘুরি চাকরি সূত্রে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই বাঙালির বসবাস, এই অনুষ্ঠানটি একদম এক চরম মাত্রা পেয়েছে। ধন্যবাদ। আপনাদের যে তথ্য সম্বলিত আপনি যে কথাগুলো বলেন বা আপনারা বলেন, আপনার জেনে ভালো লাগবে। এমন কিছু জায়গা আছে, যেমন মাদ্রাস, চেন্নাই ইউনিভার্সিটির এক প্রফেসর, তিনি রীতিমতো চর্চা করেন এই বিষয়টি নিয়ে। শান্তিনিকেতনের এক প্রফেসর ওখানে স্থানান্তরিত হয়ে বর্তমানে তিনি চাকরিরত, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেন যে যত অনুষ্ঠান আমরা শিল্পী আমরা দেখে থাকি, এইরকম টিভিতে অনুষ্ঠান, সিটিএন এর অনুষ্ঠানটি একটা অন্য মাত্রায় আছে। তিনি তাদের ছাত্রদের, যারা বাঙালি ছাত্র, যারা বাংলা নিয়ে চর্চা করেন, তাদের নিয়মিত করে সকালবেলা এই অনুষ্ঠানটি দেখার জন্য বাধ্য করেন। আমি গান নিয়ে কিছু বলবো না, তাহলে এইটুকু বলি, আপনারা নতুন নতুন শিল্পী নিয়ে আসেন, যে এক কথা শিল্পীর পক্ষেও যেমন ভালো, আমার দর্শক যারা এই বাংলা গান শুনতে পাই না, তাদের জন্য একটা অত্যন্ত মনোরম ব্যাপার। আপনাকে বলে বোঝাতে পারবো না। যারা প্রবাসী, যারা কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে দূরে আছে, তাদের কাছে এই অনুষ্ঠানটি একটা অন্য মাত্রায় চলে গিয়েছে। আমি দীর্ঘ কামনা করে অনুষ্ঠানটি চলবে আমি জানি, এবং আরো নতুন ভাবে, আরো যত রকম ভাবে সাজিয়ে তথ্য সম্বলিত করে আপনি আনতে পারবেন। আপনি জানবেন যে খালি পশ্চিমবঙ্গ মানুষকে আপনি জ্ঞান দিচ্ছেন না, আপনি সারা ভারতবর্ষের বাঙালি মানুষের কাছে আপনারা পৌঁছে যাচ্ছেন। ভালো থাকবেন, অনুষ্ঠান চলবে আমরা জানি। দীর্ঘ কামনা করি সিটিএন টিভি। ভীষণ ভীষণ ভালো লাগলো দাদা। সত্যি তাই, যখন শুনি আপনাদের কাছ থেকে যে আমাদের এই অনুষ্ঠানটা শুধু অনুষ্ঠান বলে আর বাধা নেই, এই অনুষ্ঠানটা একটা শিক্ষামূলক জায়গা নিয়েছে এবং আমাদের এই তথ্য সমৃদ্ধ এই অনুষ্ঠান কোনো চেন্নাইয়ের ইউনিভার্সিটির একজন প্রফেসর, যিনি এখান থেকেও তথ্য সমৃদ্ধ হচ্ছেন এবং তার যে আগামী প্রজন্মকে তিনি গড়ে তুলছেন, সত্যি আনন্দ পাই। প্রবাসী বাঙালি যারা রয়েছেন তাদের কাছে এই অনুষ্ঠান একটা আলাদা মাত্রা নেয় এবং গোটা পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের কথা আপনি বললেন যে এই অনুষ্ঠান আমাদের একটা আলাদা জায়গা তৈরি করেছে। খুব ভালো লাগে, এগিয়ে চলতে সাহস যোগায় অবশ্যই বলবো। অনেক অনেক ধন্যবাদ, আবার আমাদের সঙ্গে থাকুন। আপনার এই ফোনে পরে আমার মনে হয় একটা গানে চলে যাই আমরা, নাকি? রিকোয়েস্টের গানটা করি। হ্যাঁ হ্যাঁ, একটা অনুরোধের গান ছিল তোমার কাছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি
আমাদের আজকের বিষয়বস্তু রয়েছে শতবর্ষ পেরিয়ে রামকিঙ্কর এবং রবীন্দ্রনাথ। স্বপন কুমার ঘোষের তথ্য নিয়ে আমরা এগোচ্ছি। রয়েছেন অবশ্যই মৌমিতা, রয়েছেন স্বাগতম দা, দেবাশিস দা, আপনারা, আমি। ঠিক যেমন ধারা সেই ধারায় আগে গানে যাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চপ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায়, ঠেলে লাগায় চোখে ধাঁধা। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায়, ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটব মিছে মিছে মিছে, পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারই হাওয়া লাগলো কেন মোরে। তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারই হাওয়া লাগলো কেন মোরে। জানা ছিল তা গেল ঘুচে, জানেই তার ঝোঁকে, আমার যা ছিল তা গেল ঘুচে, জানেই তার ঝোঁকে। আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি, মরে তারে শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরম সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। 1971 সালে শান্তিনিকেতনের ভাস্কর্য বিভাগে প্রধান অধ্যাপকের পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন রামকিঙ্কর বেইজ। ওই যে 50 টাকার মাইনেতে তার এই অধ্যাপনা বা তার শিক্ষকতা শুরু। তারপরে তিনি কিন্তু ধীরে ধীরে যত সময় পেরিয়েছে, তিনি শান্তিনিকেতনে ভাস্কর্য বিভাগের প্রধান অধ্যাপকের দায়িত্বভার গ্রহণ করেন এবং 1971 সালেই কিন্তু তিনি অবসর গ্রহণ করেন। 1970 সালে, মানে তার আগের বছরে, ভারত সরকার রামকিঙ্কর বেইজকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করেন এবং 1976 সালে বিশ্বভারতী রামকিঙ্কর বেইজকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। রামকিঙ্কর বেইজ ছিলেন একজন এমেরিটাস প্রফেসর এবং তার হাত থেকে তৈরি হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা কিন্তু ভারতবর্ষের বুকে নিজের খ্যাতিকে তৈরি করতে পেরেছিলেন, কারণ শিক্ষকই পেয়েছিলেন তারা এমন, রামকিঙ্কর বেইজ। আবার আসবো আরেকটি গানের পর। যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগল বলে, তারে তুই
রামকিঙ্কর বেজের কৃতি ছাত্রছাত্রীরা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের শিল্প সত্তার প্রকাশ তারা ঘটিয়েছিলেন। আসলে রবীন্দ্রনাথের আকর্ষণে যারা যারা যে সমস্ত গুণীজনরা তার সংস্পর্শে এসেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন রামকিঙ্কর বেজ। ৫৫ বছর তিনি টানা শান্তিনিকেতনে রূপের মধ্যে অরূপের সন্ধান করে গেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। এবং তিনি তার কিন্তু যতটা আত্মিক যোগ বলতে পারি শান্তিনিকেতনের সঙ্গে, সেটা শুধুমাত্র তিনি সৃষ্টির মধ্যে নয়, তিনি শেখানোর মধ্যেও তুলে ধরেছিলেন। রামকিঙ্কর বেজ কিন্তু ১৯৮০ সালে ২রা অগস্ট তিনি পরলোক গমন করেছিলেন এসএসকেএম হাসপাতালে। এবং তিনি হাসপাতালে পরলোক গমন করলেও তার ইচ্ছা মতো তাকে শান্তিনিকেতনে নিয়ে আসা হয়। তার শেষকৃত্য সম্পন্ন শান্তিনিকেতনের মাটিতেই করা হয়েছিল। রামকিঙ্কর বেজ গ্রাম্য সরলতা, প্রকৃতির যে অনবদ্য পরিবেশ এবং তার সঙ্গে ওই যে বললাম আধুনিক একটা মেলবন্ধন ঘটিয়ে তার আঁকা, তার ভাস্কর্যে একটা অনবদ্য দিক তৈরি করেছিলেন। তাই জন্য তিনি রামকিঙ্কর বেজ হিসেবে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং তার দিকে আরও বেশি মাত্রায় বোধহয় আলো ফেলেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ, কারণ তার সৃষ্টির অধিকাংশটাই ছিল শান্তিনিকেতন জুড়ে, এখনও যেটি রয়েছে। একদম আমাদের আরেকটি গানে আমরা চলে যাব অমিতার কাছে। এই
আমাদের পথ চলা ছিল আজকে শিল্পী রামকিঙ্কর বেজ এবং রবীন্দ্রনাথকে নিয়ে, যার মধ্যে মৌমিতার যে গানগুলিকে বেছে আজকে আমাদের এই অনুষ্ঠানে পরিবেশন করলেন। আমরা শেষ গানে যাওয়ার আগেই বলি, রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ক্রমে যে গানগুলির বিভক্তকরণ করা রয়েছে গীতবিতানে, প্রত্যেকটি যেন আমাদের সঙ্গে অদ্ভুতভাবে সম্পৃক্ত। শিল্প সৃষ্টি বা শিল্পসত্তা, ভাস্কর্য সব কিছুর সঙ্গে রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছেন। তার অনুপ্রেরণা শুধু তার মুখের কথা নয়, তার অনুপ্রেরণা তার সৃষ্টি, তার অনুপ্রেরণা তার চিন্তাভাবনা, তার দর্শন, যেটা একেবারেই ঘিরে ফেলেছিল রামকিঙ্কর বেজকে, এবং তিনি সেই অনুপ্রেরণায় নিজেকে তৈরি করে ফেলেছিলেন, নিজেকে সাজিয়ে তুলেছিলেন, আর সাজিয়ে তুলেছিলেন তার শিল্পকে, তার আঁকা, তার ভাস্কর্যকে। আজকে এত বছর পেরিয়ে গিয়েও আমরা তাকে স্মরণ করি, তার কারণ তার সৃষ্টির জন্য, তার চিন্তাভাবনার জন্য, যার সব থেকে বড় বহিঃপ্রকাশ ছিল স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথের। একদম শেষ লগ্নে আমরা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি। গান শোনার মধ্যে দিয়ে যেভাবে আমাদের বিদায় পালা থাকে, আজকেও সেটাই থাকবে। মৌমিতা গান দিই অনুষ্ঠানের শেষ পর্বে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না বেদনা ফুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি